সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হলো আজকে 15ই অক্টোবর 14 অক্টোবরের ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তো সবার আগে আমি আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ দেখাই তোমাদের। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশে আজকে যে ম্যাচটা হচ্ছে, সেই ম্যাচে আজকে হচ্ছে ইউএসএ ভার্সেস মরক্কো এবং নরওয়ে ভার্সেস ফ্রান্স। আগামীকালকের ম্যাচ হচ্ছে মরক্কো ভার্সেস ফ্রান্স এবং আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। এই দেখো, আগামীকাল এই দুটো ম্যাচ রয়েছে। এছাড়া হচ্ছে আজকে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে কিছু, যে ফ্রেন্ডলি ম্যাচগুলো তোমাদের দেখাচ্ছি। যে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে আমি প্রথমে গর্ব করি প্রথম টেটার রেসের জন্য, বিকজ তোমাটা আমার প্রতিবেশী কান্ট্রি। আমি যেখানে থাকি, মানে আমি ইউএস থাকি, বাট যেখান থেকে আমি এসি মানে এশিয়া, অ্যাজ এ এশিয়ান আমি প্রাউড ফিল করি তিনটা দেশের জন্য। ব্রাজিলকে, প্যারাগুয়েকে এবং তানজানিয়াকে হারিয়েছে তিনজনই, আই এম প্রাউড। বাট আমি অবাক, একটাতে 3-2 জিতছে, যেটা 2-0 পিছিয়ে ছিল সেখানে 3-2। এটা অনেকটা হচ্ছে বেলজিয়াম জাপানের ম্যাচের মতো হয়ে গেল। 2-0 বেলজিয়াম পিছিয়ে গেছিলো, সেখানে 3-2 জাপানকে এলিমিনেট করে দিয়েছিল। এবং কোরিয়া এবং প্যারাগুয়ে, যেখানে কোরিয়া জিতছিল। কোরিয়ার একটা কথা মনে আছে, তারা 2002-এর সেমিফাইনালে গেছিলো। ইরান এবং তানজানিয়া 2-0, যেখানে আমার ইরানে লেগেছে ওই গোলটা এখনও মনে আছে। 2014 ওয়ার্ল্ড কাপে মেসি একদম লেফট কাট করে যেটা দিয়েছিল 11 জনের ভিতর দিয়ে, ইরানের এগেন্স্টেই ছিল ওই গোলটা। অসাধারণ একটা গোল ছিল ওই গোলটা, এখন আমার চোখে লেগে আছে। ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল যেটা আমি বলি 2014 বিশ্বকাপে, যদিও বেস্ট গোল হয়েছিল যেটা মারছিল, কী জানি নাম ওদের, কলম্বিয়া প্লেয়ারটার নামটা কি 10 নম্বরে, আচ্ছা ভুলে গেছি হয়তো, যাই হোক। এরপরে যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে ইরান এবং নরওয়ে এবং নিউজিল্যান্ড। এই ম্যাচটা একটু অবাক করলো আমাকে, যে নরওয়ে ইতালি বিশ্বকাপে কোয়ালিফায়ারের মতো অবস্থা করে দিয়েছিল। সে দলটাকে, যাদের ব্যবধান ইতালির থেকেও বেশি 26 গোল তারা মেরেছে তাদের গ্রুপে, সেই দলটা কিনা নিউজিল্যান্ডের সাথে গিয়ে ড্র করে। বাহ, রাশিয়া বলিভিয়াকে হারিয়েছে। আর আমি এটা খুশি হয়ে যেতাম যদি জর্ডান জিততো, বাট ইস ওকে, আলবেনিয়া জিতছে, খারাপ না আফ্রিকানদের। আগামীকাল বসের ম্যাচ পুয়ের্তো রিকো ভার্সেস আর্জেন্টিনা, তার সাথে হচ্ছে কানাডা কলম্বিয়া, ইউএসএ অস্ট্রেলিয়া, বেলিজ ভেনেজুয়েলা এবং মেক্সিকো ভার্সেস ইকুয়েডরের ম্যাচ। ঠিক আছে, তারপর হচ্ছে এখন যেটা বলবো সেটা হচ্ছে এশিয়ান আজকে যে দলগুলো রয়েছে, এশিয়ার যে দলগুলো খেলেছে সেখানে হচ্ছে কাতার ভার্সেস ইউএই এবং সৌদি আরব ভার্সেস ইরাক, যেখানে কাতার ইউএইকে হারিয়ে দিয়ে কাতার কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড কাপের জন্য, এবং সৌদি আরব ইরাককে হারিয়ে দিয়ে কোয়ালিফাই করে গেছে, এবং আমরা এশিয়া থেকে সবগুলো কান্ট্রি পেয়ে গেছি। এখন এই ইরাক এবং এদের মধ্যে যে ম্যাচটা হবে সেখান থেকে একটা দল যাবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে। সে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে অলরেডি দুটো দল আছে, নিউ ক্যালেডোনিয়া ফর ওশেনিয়া অ্যান্ড বলিভিয়া ফর সাউথ আমেরিকা। নর্থ আমেরিকা থেকেও দুটো দল যাবে, মানে কনকাকাফ থেকে। ইউরোপ থেকে যাবে না, বিকজ ইউরোপের ডিফারেন্ট কোয়ালিফায়ার হবে। আফ্রিকা থেকে একটা স্লট আছে, বাট তার আগে আফ্রিকার একটা অন্য সিস্টেম আছে, আফ্রিকারও একটা অন্য সিস্টেম আছে, সেটাও বলবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে আফ্রিকান কোয়ালিফায়ার্সে, যে আফ্রিকান কোয়ালিফায়ার্স জিতে, যে আফ্রিকান কোয়ালিফায়ার্সে তোমাদের দেখাই দিই, এটা শুরু হয়েছে কোটা থেকে। হ্যাঁ, এই জায়গাটা সিচেলস গাম্বিয়া, যেখানে সিচেলসকে হারিয়ে দিয়েছিল গাম্বিয়া। সোমালিয়া মোজাম্বিকুই, যেখানে মোজাম্বিকুই গেছে। আলজেরিয়া উগান্ডা ম্যাচে আলজেরিয়া জিতছিল। সাউথ আফ্রিকা রিওয়ান্ডাকে হারিয়ে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে। নাইজেরিয়া বেনিন, গুইনিয়া বসওয়ানা ড্র, এবার আইভরি কোস্ট কেনিয়া, আইভরি কোস্ট অনেক আগেই হয়ে গেছিলো। গ্যাবন অ্যান্ড বুরুন্ডি, ডিআর কঙ্গো, যেখানে গ্যাবন জিতছে। ডিআর কঙ্গো সুদানের ম্যাচে ডিআর কঙ্গো জিতছে। মরক্কো এবং কঙ্গোর ম্যাচে মরক্কো জিতছে, এবং সেনেগাল মরিটানিয়াসকে হারিয়ে কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড কাপের জন্যে। ঠিক আছে, এখন আন্ডার-20 ওয়ার্ল্ড কাপও বললাম। ওকে, সো এখন আসি এখানে, চলো দাঁড়া, আমাকে একটু খুঁজতে হবে কোথায় কোথায় আছে। আচ্ছা, আমি খুঁজতে খুঁজতে তোমাদের আফ্রিকার সিস্টেমটা বলে দিই।
ওখানে যাই আগে। ধরো এগুলো শেষ, আর কংগ্রেস তো সেনেগাল, সাউথ আফ্রিকা, ঠিক আছে, কারো কোয়ালিফাই হয়ে গেছে অলরেডি তারা। সো এখান থেকে আমি ক্রস করি, আমি তারপরে গ্রুপ পর্বটা দেখাই। দেখো এখান থেকে কোয়ালিফাই করছে ইজিপ্ট, এবং এখান থেকে রানার্স আপ আছে বার্কিং ফেসো। ওকে দাঁড়াও, এখান থেকে অলরেডি কোয়ালিফাই করছে ইজিপ্ট। গ্রুপ বি থেকে সেনেগাল কোয়ালিফাই করছে, গ্রুপ সি থেকে সাউথ আফ্রিকা, গ্রুপ ডি থেকে কেপ বার্ডে, ক্যামেরুন ক্যামেরুন করতে বানাই, গ্রুপ এ থেকে মরক্কো, গ্রুপ এফ থেকে আইভরি কোস্ট, গ্রুপ জি থেকে আলজেরিয়া, এবং গ্রুপ এইচ থেকে টিউনিশিয়া, গ্রুপ আই থেকে ঘানা। এখান থেকে কেউ করে না কেন আমি জানি না। এবং এখান থেকে এটা হচ্ছে গ্রুপ আই, এখানে হচ্ছে 9টা দল এই গ্রুপ আই এবং জেতে, দুটো দল। গ্রুপ জেতে অনেকগুলো দল রয়েছে। এখন লিখি, যেহেতু এখানে অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে, কারণ আফ্রিকান কোয়ালিফিকেশান অলমোস্ট ডান যদি আমি বলি তো। সো নেক্সট হচ্ছে স্ট্যান্ডিংস, তো বললামই। এরপরে হচ্ছে ম্যাচেস, যেখানে তোমরা দেখতে পেলে। এখন হচ্ছে আফ্রিকান প্লে অফের হিসাবটা তোমাদের দেখাই দিই। প্লে অফের হিসাবটা হচ্ছে, আরে কোথায় গেল দুটো ছাতার মাথা, সরি আমার ডায়লগ আমি যাই না। এখানে ম্যাচ শিডিউলটা দেখাই। সো তার আগে এখানে একটা ভিডিও চলে আসলো, কেন আমি ভিডিও দেখতে আসছিলাম, এটাকে নিচেতে আছে, নিচেতে পাচ্ছি না, দাঁড়াও আগে আমি এটা ছোটো করলে বুঝতে পারবো। এবং নিচে যাচ্ছি, এখান থেকে হচ্ছে শিডিউলে কে কে আছে এখানে ব্যাংকু, আর আমার মাঠের নাম দেখে লাভ কি। ও এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের ম্যাচ, ওয়ার্ল্ড কাপের ম্যাচের শিডিউল দিস। আমি ওয়ার্ল্ড কাপের ম্যাচের শিডিউল ধরে চাইছি ভাই, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর ম্যাচ দেখতে চাইছিলাম আমি। ওকে, সো প্রথমে আমি এমনি এখানে বের করছি, বিকজ অলরেডি আমি এটা জানি, সো এটা দেখাচ্ছি না আমি। এরপরে কী হবে, র্যাঙ্কিং অফ রানার্স আপ। সো এখানে যে 8টা দল 9টা দলের রানার্স আপ আছে, সেই 9টা দলের নাম বলি। সেটা হচ্ছে গ্যাবেন, ডিআর কঙ্গো, ক্যামেরুন, নাইজেরিয়া, বার্কিং ফেসো, নাইজার, মাদাগাস্কার, উগান্ডা এবং নামিবিয়া। এখান থেকে টপ 4 চলে যাবে হচ্ছে সেকেন্ড রাউন্ডে, যেখানে টপ 4 চলে গেল, মানে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছিল আর কি। ওই যে গ্রুপ আইতে যারা ছিল, অ্যাকচুয়ালি হচ্ছে গ্রুপ আই পর্যন্ত, গ্রুপ যে হচ্ছে র্যাঙ্কিং রানার্স আপের ছিল, গ্রুপ যেটা ছিল, সেখান থেকে গ্যাবেন, ডিআর কঙ্গো, ক্যামেরুন এবং নাইজেরিয়া, এই 4টে দল গোল ব্যবধানের জন্যে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে যায়। এবং বার্কিং ফেসো, নাইজার, মাদাগাস্কার, উগান্ডা, নামিবিয়া জানি এখানে শেষ হয়ে যায়। এরপরে যাই সেকেন্ড রাউন্ড, যেখানে নভেম্বরে তাড়াতাড়ি প্রথম সেমিফাইনাল নাইজেরিয়া এবং গ্যাবন মুখোমুখি হবে। 13ই নভেম্বরে ক্যামেরুন এবং ডিআর কঙ্গো সেমিফাইনাল 2টা মুখোমুখি হবে। এখন উইনার সেমিফাইনাল 1 আর সেমিফাইনাল 2 এর মধ্যে 16 নভেম্বরে ম্যাচ হবে। ওইখান থেকে একটা দল চলে যাবে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফে, ঠিক আছে। কোয়ালিফাইড টিমস অলরেডি আমরা জানি কোন কোন টিম কোয়ালিফাই করছে। এখান থেকে মরক্কো গ্রুপ ই থেকে, টিউনিশিয়া গ্রুপ এইচ থেকে, ইজিপ্ট গ্রুপ এ থেকে, আলজেরিয়া, এবং এখানে টাইম দিছে গ্রুপ ই এবং এইচ থেকে 5ই সেপ্টেম্বরে, গ্রুপ ই থেকে 5ই সেপ্টেম্বর 2025 কোয়ালিফাই করে মরক্কো, যারা এর আগে 6বার গেছিলো, যাদের 1970, 1986, 1994, 1998, 2018, 2022। এবার টিউনিশিয়া গ্রুপ এইচে গ্রুপ এইচে উইনার, যারা 8ই সেপ্টেম্বর কোয়ালিফাই করে, যেখানে 1978, 1998, 2002, 2006, 2018, 2022। এবং ইজিপ্ট, যারা হচ্ছে গ্রুপ এ উইনার্স 8ই অক্টোবর 2025, যারা 1934, 1990, এবার তারপর মোহাম্মদ সালাহ প্রথমবার 2018 এবং এবার 4th টাইম তারা কোয়ালিফাই হয়েছে। আলজেরিয়া গ্রুপ জি 9 অক্টোবরে তারা কোয়ালিফাই করে, 8ই অক্টোবরে ইজিপ্ট এবং 9 অক্টোবর এবং যেখানে এবং 4বার তারা এর আগে গেছে, আলজেরিয়া 4বার গেছে, 1982, 1986, 1986, তারপরে 2010, 2014। এবার 2014 ম্যাচটা আমার মনে আছে জার্মানির সাথে। যদি ওই দিন
হারিয়ে দিত না, আলজেরিয়া জিততে পারতো। আলজেরিয়া যদি হেরে যায়, আলজেরিয়া যদি জ্যামাইকা হারিয়ে দিত না আলজেরিয়া, ইজিলি আলজেরিয়া কোয়ালিফাই করে যেত সেমিফাইনালে। মানে ব্রাজিল আলজেরিয়া ফাইনাল হতোই যদি কোয়ার্টার ফাইনালটা জার্মানির পরিবর্তে আলজেরিয়া খেলতো, ব্রাজিল ইজিলি সেমিফাইনালে আলজেরিয়াকেই কনফার্ম পেত, বা যারা জার্মানির সাথে খেলছে কোস্টারিকা প্রবাবলি ওদেরকে পেত, ঠিক আছে, এবং ইজিলি কোয়ালিফাই করে যেতে পারতো, ঠিক আছে, ইজিলি কোয়ালিফাই করে যেত যদি কোস্টারিকা আলজেরিয়াকে হারাতো। তখন হয়তো ব্রাজিল বাসে আর্জেন্টিনা ড্রিম ফাইনাল হয়ে যেত ভাই। বাট যেটা হওয়ার হয়ে গেছে, ঘানা গ্রুপ আই উইনার, যারা 12 অক্টোবরে যারা কোয়ালিফাই করে এবং চারবার তারা কোয়ালিফাই হয়, 6, 10, 14, 22 তো তারা ভাই জাপান, 22 তো তারা ভাই পর্তুগালের সাথে সে একটা লড়াই দিয়েছিল, লাস্টের ওই অদ্ভুত গোলটা যদি হয়েছিল 3-3 ড্র হয়ে যেতে পারতো। এবং সাউথ আফ্রিকা গ্রুপ সি উইনার, যারা, এবং এই 3 জন কিন্তু এই হয়ে গেছে জাস্ট এই কিছুক্ষণ আগেই, মানে আজকেই জাস্ট কিছুক্ষণ আগে লাস্ট ম্যাচটা যাওয়া শেষ হলো তখন, যে যেখানে সাউথ আফ্রিকা গ্রুপ সি উইনার হয়ে গেছে 1998, 2002 এবং 2010-এ, মানে এর আগে 3বার তারা গেছিলো এবং এটা 4th টাইম তাদের। সেনেগাল, যারা 2বার 14 অক্টোবর 2000, যেখানে তারা 2002-এ, তারপর 2018-তে এবং 2022-এ তারা কনফার্ম করে। 2022-এও তারা লাস্টে ইয়ের সাথে হারলো, নয়তো তারাও যেতে পারতো। ইংল্যান্ডের কাছে হারলো, যে ইংল্যান্ডের কাছে না হারলে তারা হয়তো ফ্রান্সের সাথে খেলতে পারতো। বা যাই হোক, আইভরি কোস্ট গ্রুপ এফ, যারা 2006, 10, 14-তে গেছিলো, বাট 22-ও তারা পায়নি, 18, 22 পায়নি। আবার তারা 26-এ এসে কোয়ালিফাই করলো। এবং মরক্কো আগের বার টিউনিশিয়া একটা হিস্ট্রি করেছিল, তারা হারিয়েছিল কাকে? ফ্রান্সকে, যারা রানার্স আপ ছিল। মরক্কো হিস্ট্রি করেছিল, তারা পর্তুগালকে হারিয়েছে, স্পেনকে হারিয়েছে, গ্রুপ পর্বে বেলজিয়ামকে হারিয়েছে, ক্রোয়েশিয়ার সাথে ড্র করেছে এবং কানাডাকে হারিয়ে তারা সেমিফাইনাল পর্যায়ে গেছিলো, বা ফ্রান্সের কাছে তারা হেরে বিদায় গেছিলো। এবার টিউনিশিয়া, ইজিপ্টেরটা তো বললামই, ইজিপ্ট মোটামুটি ঠিকঠাক খেলেছে। ঘানা আগেরবার গ্রুপ পর্বেই তারা খেলছিল, বা গ্রুপ পর্ব পার করতে পারেনি। সাউথ কোরিয়া লাস্ট ম্যাচে পর্তুগালকে হারিয়ে দেয়। এবং কেপ ভার্দে, যাদের ডেবু ম্যাচ, অল দ্য বেস্ট টু কেপ ভার্দে। এবং সাউথ আফ্রিকার 2010-এ গ্রুপ পর্বে তারা ফ্রান্সকে হারিয়েছিল, যেটা রেকর্ড ছিল। ফ্রান্স আগেরবারে চ্যাম্পিয়ন ছিল 2006-এ, ফ্রান্সকে হারিয়েছিল 2010-এ। ফ্রান্স গ্রুপ পর্বতে বাদ গিয়েছিল, 2006-এও বাদ গিয়েছে, 2010-এও বাদ গিয়েছিল। যেটা হয়েছে জার্মানির সাথে 2018 এবং 2022-এ রিপিট হয়েছিল। মানে যেটাকে বলে না যে কার্স ছিল, যেটা হচ্ছে চ্যাম্পিয়ন কার্স, সেটাকে ফ্রান্স ভেঙেছিল। বিকজ ফ্রান্স ব্যাক টু ব্যাক 2বার ওয়ার্ল্ড কাপে দৌড় করে। এখন দেখা যায় আর্জেন্টিনা ভাঙতে পারে কিনা, যদি গ্রুপ পর্ব থেকে না বেরোয় তাহলেই ঠিক আছে ভাই। অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ড থেকে বেরোবে না, সেকেন্ড রাউন্ড দেখা যাক। ফার্স্ট রাউন্ডটাও ইজিলি 32টা দল ইজি হবে, এবং 32টা দলের মধ্যে তারাই যাবে যারা ম্যাক্সিমাম স্ট্রং। আর আর্জেন্টিনাকে হারানোর মতো দল কেউ নেই, যদিও বলা যায় না, বিকজ আগেরবার হারানোর মতো কিছু না, সৌদিরা ভোট করে এসে হারা দিয়ে গেছে। সো এরকম বলা যায় না, তো কনফিডেন্সটা ভালো না। যাই হোক, আর্জেন্টিনা জিতবে কি জিতবে সেটা পরের বিষয়। বা ব্রাজিল যে টিম করেছে ওই টিম নিয়ে জীবনও জিততে পারবে না, একত্রিত হয়ে খেলতে হবে, যেটা আর্জেন্টিনা প্লেয়ারদের মধ্যে আছে দেখে আমি মনে হয় যে আর্জেন্টিনা জিতছে। এবার আইভরি কোস্ট অনেকদিন পর আসলো। সেনেগালের সাদিও মানে আগেবার ছিল না, বাট এবার মনে আছে। আর কেপ ভার্দে কতটা দূর যায় ওটা হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। আর নর্থ আমেরিকানদের হিসাবটা যদি আমি করি, তাহলে নর্থ আমেরিকার আজকের ম্যাচ ছিল হচ্ছে অনেকগুলা। এবার নভেম্বর 13-এ ম্যাচ, যেখানে কুরাসাও আর ট্রিনিডাড টোবাগোর ম্যাচ ড্র হয়েছে। জামাইকা এবং বারমুডা ম্যাচে জামাইকা জিতছে। পানামা সারিনামের ম্যাচে 1-1 হয়েছে। এল সালভাডোর গুয়াতেমালা ম্যাচে 0-1 হয়েছে। সো যেখান থেকে নভেম্বর 13-এর সবগুলো দল নেক্সট ম্যাচ নভেম্বর 13, তারপর নভেম্বর 18। এবং এই যে লাস্ট 2টো ম্যাচ বাকি আছে, এখান থেকে 3টে দল আছে। এইটার হিসাবটা আমি বলি নর্থ আমেরিকা থেকে, এখান থেকে অলরেডি 3টা দল আছে, ওরা হোস্ট হিসেবে যাচ্ছে। সেই 3টে দল আমরা জানি,
ইউএসএ মানে যেখানে আমি আছি, মেক্সিকো এবং কানাডা, এই 3টা দল আছে। ওদের সাথে আরও 3টা দল যাবে। এই 3টা দলের থেকে প্রবাবলি একটা তো আমি পানামা হিসাব করতে পারছি, এখন বাকি তো ওরা কে হতে পারে সেটা জানি না। এল সালভাডর বা গুয়াতেমালা ওরা খুব একটা যাওয়ার কথা না, বাট বলা যায় না, বিকজ ওরা র্যাঙ্কিংয়ে মোটামুটি একটা পজিশানে আছে, সো যেতে পারে। আর রইল কথা হচ্ছে রানার্স আপ, ওই যে কুরাসাও বা বাকি যে 3টা দল নাম্বার 2 পজিশানে এখন আছে, ঠিক আছে, ওই যে যারা আছে বা নাম্বার 2 পজিশনে যারা থাকবে তারা কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্যে, এবং সেমিফাইনালে কোয়ালিফাই করলে তারা চলে যাবে কোথায়, ফাইনালে। তারা কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। এরপর হচ্ছে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ তো দেখালাম, 2026-এরটা দেখাই তোমাদের একটু হিসাবটা, দাঁড়াও এক সেকেন্ড। গ্রুপ ইতে থাকা দলগুলোর মধ্যে টার্কি এবং জর্জিয়া ম্যাচ ছিল, যেখানে টার্কি জিতে গেছে, স্পেন বুলগেরিয়া ম্যাচটা স্পেন জিতে গেছে। বাট এখানে একটা ঘটনা ছিল, যে ঘটনাটা এটা ছিল, যদি টার্কি এই ম্যাচটা না জিততো তাহলে স্পেন ডাইরেক্ট কোয়ালিফাই হয়ে যেত। বাট টার্কি যদি জর্জিয়াকে হারিয়ে দিয়েছে, সেই হিসেবে স্পেনকে এখনও ওয়েট করতে হচ্ছে। অর্থাৎ নেক্সট ম্যাচ যখন তাদের মুখোমুখি আবার হবে, মানে টার্কি এবং স্পেন, অর্থাৎ নেক্সট হচ্ছে 15 নভেম্বরের ম্যাচ, এবং ওই ম্যাচে যদি স্পেন জর্জিয়াকে হারাতে পারে এবং তারপরে ম্যাচে টার্কিকে হারাতে পারে, তাহলে স্পেন কোয়ালিফাই হয়ে যাবে। স্পেনকে আরও একটা সুবিধা আছে, যদি বুলগেরিয়া টার্কি ম্যাচ কোনো কারণে ড্র হয়, তাহলে টার্কি সরাসরি কোয়ালিফাই করে যাবে ওয়ার্ল্ড কাপে, না সরি মানে স্পেন কোয়ালিফাই করে যাবে ওয়ার্ল্ড কাপে। দাঁড়াও, আর পর্তুগালও আজকে একটা ব্লান্ডার করে ফেলছে, যে প্রথম ম্যাচটা তো বলতেছি আয়ারল্যান্ড এবং আর্মেনিয়া, যেখানে আয়ারল্যান্ড জিতেছে। পর্তুগাল ব্লান্ডার যেটা করছে, হাঙ্গেরির সাথে যদি গোলটা তার না খেত না, তাহলে পর্তুগালও কোয়ালিফাই হয়ে যেতে পারত, আজকেই ওরা কোয়ালিফাই হয়ে যেতে পারতো। বাট হাঙ্গেরির সাথে তারা ড্র করার কারণে তাদেরকে এখন ওয়েট করতে হচ্ছে, এটা তো দেখাইছি। বাট এখানে প্রবলেম হচ্ছে, পোল্যান্ড যাবে না নেদারল্যান্ড যাবে, সেটা হচ্ছে এই ম্যাচটার উপর নির্ভর করবে 14 নভেম্বরের ম্যাচের উপরে। যদি এই ম্যাচটা পোল্যান্ড জিতে, পোল্যান্ড কোয়ালিফাই করবে, যদি নেদারল্যান্ড জিতে, নেদারল্যান্ড কোয়ালিফাই করবে। এখন যে গ্রুপটা দেখাচ্ছি, এই গ্রুপের একটা জিনিস আছে, তোমরা একদম গ্রুপটাই দেখাচ্ছি, যেখানে হচ্ছে অস্ট্রিয়া, বসনিয়া, রোমানিয়া, সাইপ্রাস এবং সান ম্যারিনো, ঠিক আছে। এই যে দলগুলো রয়েছে, এদের মধ্যে অস্ট্রিয়া যে নাম্বার 1-এ চলে যাচ্ছে, কিন্তু এখানে একটা আছে যে সান ম্যারিনো, একটা ইকুয়েশান আছে। ইকুয়েশানটা কি? সান ম্যারিনোর যে ইকুয়েশানটা আছে, সেই ইকুয়েশানটা হচ্ছে, যদি সান ম্যারিনো রোমানিয়ার সাথে হারে, তখন সান ম্যারিনোর হচ্ছে তারা ওই যে 16টা দল মানে 12টা তো গ্রুপ চ্যাম্পিয়ন, ওই যে ইয়েতে তারা খেলবে, যেটা ইউরোপে কোয়ালিফাই, সেখানে সান ম্যারিনো খেলতে পারবে, বিকজ তারা যে লিগটাতে খেলে সান ম্যারিনো, সেই লিগে তারা চ্যাম্পিয়ন, সেই হিসেবে তারা খেলতে পারবে। আমি জানি এটা কোন হিসেবে এরা বলে, বাট এটাই সিস্টেম ভাই। আর হ্যাঁ, আরেকটা কথা, আচ্ছা পরে বলবো, ওটা আগে এটা শেষ করি, তারপর ওটা বলতেছি, দাঁড়াও। আমি স্কেয়ার্ড এই গ্রুপটা নিয়ে ভাই, জানি না এখানে কী হবে, কারণ রিসেন্টলি ম্যাচ হয়েছে, দাঁড়াও, যেখানে ইস্তোনিয়া মলডোভার ম্যাচটা তো ড্র হয়ে গেছে, ইতালি ইসরায়েলকে হারিয়ে দিয়েছে। বাট এখন সবথেকে বড় প্রবলেম হবে, এই গ্রুপ থেকে কে চ্যাম্পিয়ন হবে, বিকজ হালান্ডের দলের ব্যবধানটা আমি তোমাদের দেখাচ্ছি, 29 এবং 18 পার্থক্য হচ্ছে, 29 এবং 18 পার্থক্য, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য, পয়েন্টেরও পার্থক্য এখন 3 পয়েন্টের, ঠিক আছে। প্রবলেম হচ্ছে ওদের পার্থক্যটা এতই বড়, যদি নরওয়ের কাছে না হারতো না ইতালি, তাহলে কিন্তু কোয়ালিফাই হওয়ার চান্স ছিল। ইতালির জন্য একটা প্রবলেম, যে এর পরে যে গ্রুপটা হয়েছে সেটা, কেন সেটা বলছি। আগেরবার ইতালি কোয়ালিফাই করতে পারি শুধু একটা দলের জন্য, সেটা হচ্ছে এই যে মিস্টার নর্থ ম্যাসিডোনিয়া, বেলজিয়াম ভাই এখন উপরে উঠছে। আজকে তো ম্যাচ ছিল না, 13 তারিখ ছিল লাস্ট ম্যাচ, বাট ওয়েলসকে তারা হারিয়ে তারা কিন্তু নাম্বার 1-এ উঠে গেছে। সো নর্থ ম্যাসিডোনিয়ার জন্য একটাই প্রবলেম হয়ে গেছে, যে নাম্বার 1 নর্থ ম্যাসিডোনিয়া আগেরবার ইতালিকে কোয়ালিফাই করতে নেই, এবং আজকের ম্যাচ ইংল্যান্ড জিতে ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে, এবং সে আলবেনিয়া যারা জর্ডানকে হারিয়েছে।
আজকে ম্যাচ ছিল অ্যান্ডোরা ভার্সেস সার্বিয়া, যেখানে সার্বিয়া জিতছে এবং লাটভিয়াকে হারিয়ে ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে। লাটভিয়াকে হারিয়ে ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে, যেটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। এরপরেরটা দেখাচ্ছি গ্রুপ এল, লাস্ট গ্রুপ, যেখানে ক্রোয়েশিয়া, এখান থেকে বাকি টিমটার চান্সও নেই, ক্রোয়েশিয়ারই যাওয়ার চান্স বেশি বিকজ তার পয়েন্ট অনেক বেশি। সো ওই হিসেবে আমি যদি দেখছি আজকে ম্যাচ আছে কিনা ক্রোয়েশিয়ার, থাকলে থাকবে, না থাকলে নেই, বাট ইটস ওকে। আমি জাস্ট দেখতেছি আছে কিনা, থাকার তো কথা না, তাও দেখতেছি আমি। আজকে ম্যাচ নেই, সেখানে ক্রোয়েশিয়া যেতে পারে যদ্দূর আমার ধারণা। সো এই ছিল। আচ্ছা, এবার আসি একটা বাজে ম্যাচ নিয়ে, যেটা হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের থার্ড ওডিআই, যে ম্যাচটা আমি একদম এক্সপেক্টও করি নাই এতটা বাজে খেলবে বাংলাদেশের মতো। বাংলাদেশ এতটা বাজে খেলবে যেটা আমি এক্সপেক্টও করি না। 293 রানে 93 রানে অল আউট, যেখানে গুরবাজ 42, ইব্রাহিম জাডেজা 95, আতাল 29, শাহিদি 2, আলী ইকরাম 2, ওমরাজাই 20, 62 নবী কাকা, রশিদ খান 8, কারোটে 10, 0 গাজানফার, বিলাল হচ্ছে 0, 23 রান এক্সারিস, আবার 6টা লেগ বাই, 15টা ওয়াইড, 2টা নো বল, নাহিদ রানা 56 রান, 57 রানে 2 উইকেট, হাসান মাহমুদ, তানভীর ইসলাম 46 রান 2 উইকেট, মেহেদী হাসান মিরা 67 রান 1 উইকেট, রিশাদ হাসান 43 রান, শামীম হোসেন 12 রান, সাইফ হাসান 6 হোয়াট এ বোলিং ম্যান, 4 ওভারে একটা মেরিন দিয়ে 6 রান দিয়ে 3 উইকেট, বেস্ট বোলিং ফিগার এখন অবধি। যে 99, 173, 177, 186, 188, 211, 221, 249, সে 2টা উইকেট গেছে। ম্যান্ডেটতে 66, ঠিক আছে। তো ওদের পার্টনারশিপ 99, 74, 4, 9, 2, 23, 10, 28, 0, 44। এবার এখানে আসো, সাইফ হাসানের রান দেখো 43, আর বাকি টিমের দেখো 7, 3, 7, 6, 0, 2, 4, 5, 9, 2, ঠিক আছে। 5 রান এক্সট্রা দিয়েছে, 4টা ওয়াইড, একটা নো বল, ঠিক আছে, 93। তো এখানে ওমারাজে 1 উইকেট, বিলাল শামী 5 উইকেট এবং রশিদ খান 3 উইকেট, আর কারোটে 1 ওভার করছে, কোনো উইকেট পায়নি। গাজানফার 7 ওভারে 25 রান দিয়েছে, আর বেশি ওভার দেয়নি। তো প্রথম উইকেট 35, 47, 59। এরপরে কামটা হয়ে যায় বিকজ সাইফ হাসান যখন 70 রানে আউট হয় 18.5, এরপরে মিরাজ এবং শামীম পরে ওভারে পরপর 2 বলে আউট হয়ে যায়। এরপর নুরুল 74 আউট হয়ে যায়, 81 রানে তানভীর, রিশাদ 88 এবং 93 রানে হাসান মাহমুদ অল আউট হয়ে যায়, এবং ম্যান্ডেটরি হয়ে যায় 10 ওভারে 41 রান। যেখানে প্রথম পার্টনারশিপ 35, পরে 12, তারপর আবার 12, তারপরে হচ্ছে 11, 0, 0, 4, 7, 7, 6, মানে ভাও 7 আর 5, মানে ভাবো কতটা বাজে খেলছে। এবার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়ার যে সিরিজটা হয়েছে সেটা নিয়ে আসি। অসাধারণ খেলছে। সো সেখানে আমি ভাই একটু গিলের উপর রেগে আছি বিকজ গিল জাসওয়ালকে আউট করে দিয়েছে, যেটা যেন আমি হালকা একটু গিলের উপর রেগে আছি, বাট ইটস ওকে, মিস্টেক হয়েছে। আর গিলকে এখন সবাই ট্রল করতেছে বিকজ অফ যে রোহিত শর্মার থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়ার জন্যে, বাট ওটা তো ওর দোষ নেই, ওটা পুরোটাই বিসিসিআই ফল্ট, ওর কোনো ফল্ট নাই। আচ্ছা, তো জাসওয়াল 175, রাহুল 38, সাই সুরেশন 87, 129 করছে ক্যাপ্টেন গিল, রেড দিয়েছে 43, রূপজয় 44, ঠিক আছে। তো 2 রান এক্সট্রা দিয়েছে, ঠিক আছে, হোয়াইট 518, ঠিক আছে, যেখানে 88 রান, তারপরে সেলস 88, ফিলিপ 71, গ্রেভস 58, ক্যারি পেরে 120, ওয়ারিকেন 98, 3, আর চেস হচ্ছে 1 উইকেট পাইছে, ঠিক আছে। টোটাল হচ্ছে 58, 251, 225, 416, 518। তো ইয়ে হচ্ছে 58, 193, এটা আরও বড় হতে পারতো, বাট আউট হয়ে গেছে, ইটস ওকে। 74, 91, 102, ঠিক আছে। এবার যে ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট ইনিংস, আর হ্যাঁ আরেকটা জিনিস খারাপ লাগলো যে রবীন্দ্র জাদেজা যার 4000 রান অলমোস্ট কমপ্লিট হতো, তাকে সুযোগটা দিল না 4000 রান কমপ্লিট হবে, ইটস ওকে, ওটা হয়ে যাবে। এবার জন ক্যাম্পবেল, আমি দুটো নাম আগে সাজেস্ট করছি, জন ক্যাম্পবেল আর শাই হোপ। কেন করছি সেটা আমি বলতেছি। তো জন ক্যাম্পবেল আর শাই হোপ, এই দুটো নাম আমি কেন বলতেছি সেটা আমি বলতেছি আবার। সো এই দুটো নাম রাখো আপাতত, এখানে বলছি। জন ক্যাম্পবেল 10, চন্দ্রপাল 34, অ্যালিক 41, শাই হোপ 36, রোস্তম 0, ইমলিচ টিবেন ইমলিচ 21, জাস্টিন গ্রেভস হচ্ছে 17, ক্যারি পিয়েরা 23, ওয়ারিকেন 1, অ্যান্ডারসন ফিলিপ 24, এবার জেডেন সিয়ার্স 13। কেন বলছিলাম এক্সট্রা দেখো বিকজ ওরা এক্সট্রা 28 রান,
5টা বাই 18টা লেগ বাই 5টা নো বল। ওদের উইকেট হচ্ছে বুমরা 1 উইকেট, সিরাজ 1 উইকেট, জাডেজা 3 উইকেট এবং কুলদীপ যাদব 5 উইকেট, আর ওয়াশিংটন সুন্দর কোনো উইকেট পায়নি। যেখানে ওদের উইকেটগুলো হচ্ছে 21, 87, 106, 107, 156, 163, 174, 175, 221, 248। ঠিক আছে, মানে পার্থক্য হচ্ছে 21, 66, 19, 1, 49, 7, 11, 1, 46, 27। এখন যেটার জন্য আমি বলছি সেটা হচ্ছে এখন দেখো, বিকজ জন ক্যাম্বেল এখানে এবং এই সে হোক এই দুজনে সেঞ্চুরি করছে, যেখানে জন ক্যাম্বেল ওখানে 248 অল আউট ছিল, এখানে 390, যেখানে জন ক্যাম্বেল 115 এবং 103 করছে সে হোক, যেখানে চন্দ্রপাল এবং রাস্তা হচ্ছে 40 আর জাস্টিন গ্রিস 50। তো বাকিরা কত করছে? চন্দ্রপাল 10, আলিশ 7, রাস্তা ইংলিশ হচ্ছে 12, পিয়েরা 0, ওয়ারিকেন 3, অ্যান্ডারসন ফিলিপ হচ্ছে 2 এবং সিরিজ হচ্ছে 32। ওদের হচ্ছে 16 রান, মানে 23, 28 আর 16, 7টা বাই 7টা লেগ বাই 2টা নো বল, 390। জায়গায় সিরাজ 2 উইকেট, জাডেজা 1 উইকেট, সুন্দর 1 উইকেট, কুলদীপ হবে 3 উইকেট, বুমরা 1 উইকেট, জাসওয়াল একবার করছে কিন্তু কোনো উইকেট পায়নি, জাস্ট পার্ট টাইমের হিসেবে ইউজ করছে। যেখানে 17, 35, 212, 271, 293, 298, 298, 307, 311, 390 অল আউট করেছে। যেখানে প্রথম পার্টনারশিপ 17, তারপর 18, তারপরে পার্টনারশিপ দেখা 177, এরপর 59, তারপর 22, 5, 0, 9, 4, 79। যে ইনিংসটা এর যেটার পরে মানে ইনিংস মানে সেকেন্ড ইনিংস যখন ওরা ব্যাটিং করে না, বসে বেটার খেলে, যেখানে জাসপাল 8 রানে আউট, সাইজ হয়েছে 39 রান, শুভমান গিল 13 রান, এবার ধ্রুব জয় এবং রাহুল দুজনে 58 করে 6 শেষ করে। যেখানে এক্সট্রা আসেনি, কোনো এক্সট্রা নাই, 124 ডাইরেক্ট নিচ্ছে। যেখানে শেষ কোনো উইকেট পায়নি, ওয়ারিকেন 1 উইকেট, রস্টনসে 2 উইকেট, পিয়েরা কোনো উইকেট পায়নি, জাসপাল, তারপর সুদর্শন, শুভমান গিল এবার আউট। এরপরে প্রথম পার্টনারশিপ হয়েছে 9, তারপর 69, 20 এবং 16। আর রইল আরেকটা জিনিস, দাঁড়াও বলছি। আগামীকাল রয়েছে ইস্ট এশিয়া কাপের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ, বিকজ জাপান কাতারের মধ্যে যদি কাতার জিতে, ইউএই সামোয়ার মধ্যে যদি ইউএই জিতে, তাহলে নেপাল এবং ওমানের মধ্যে যে জিতবে সে কোয়ালিফাই করে যাবে। নেপাল এবং ওমান কোয়ালিফাই করে যাবে, এটা হচ্ছে সিস্টেম। তো আগামীকাল ম্যাচ জাপান কাতার, ইউএই এবং সামোয়া এবং নেপাল এবং ওমান মুখোমুখি হচ্ছে, এবার আমরা 19টা দল পেয়ে যাবো যদি কালকে এই দুজন কোয়ালিফাই করে। তো এবং সাথে হচ্ছে সাউথ আফ্রিকা এবং পাকিস্তানের ম্যাচও চলছে। ওমেনে শুধু আমি এটুকু বলি যে আজকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ম্যাচ ছিল, যদি শ্রীলঙ্কা শুধু ব্যাটিংটা দেখাতে পাবো, বিকজ শ্রীলঙ্কায় ব্যাটিং করছে, বিকজ পুরো ম্যাচে তাদের কোনো অ্যাচিভমেন্টও করে লাভ নেই, বিকজ তারা বলিং করতেই পারে নাই বিকজ বৃষ্টির কারণে। এবার বিস্মিক গুরেন্টে 42, যেখানে চামারি 53, হাসানি 44, হরিশিটা 26, কবিশা 4, নীলাক্ষী 55, প্লিউমি 7, অনুষ্কাতে 6, এক্সাইজ 21 রান, 3টা বাই, 3টা লেগ বাই, 15টা ওয়াইড, টোটাল হচ্ছে 258। যেখানে ব্রি ইলিং 2 উইকেট, রসমের মির 1 উইকেট, আর কার্সন আর বাকি 2 উইকেট আউট করতে পারেনি কোনোটা। সোফি হচ্ছে 3 উইকেট, সোফিয়া বললি, ম্যাডিগ্রিন কোনো উইকেট পায়নি। এখানে 101, 125, 183, 188, 198 এবং 233 হচ্ছে উইকেট যাওয়ার টাইম, এবং 10 ওভারে 52 রান। প্রথম বার 101, পরে 24, পরে 58, পরে 5, পরে 10, পরে 35, পরে 25। সো এই হচ্ছে হিসাব নিকাশ আগামীকাল মানে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের ম্যাচ। এখন তোমাদের টেবিলটা আমি দেখাই দিই, না কালকে দেখাবো একেবারে। কন্টিনেন্টাল কাপের ম্যাচ নাই, বাট আজকে আগামীকাল ইউএই ভার্সেস পাপুয়া নিউ গিনির সেকেন্ড ম্যাচ রয়েছে, আর তেমন কোনো কিছু নাই আপাততর জন্যে। এখন আসি সিঙ্গাপুর ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে, যেখানে ছাংটে প্রথমে গোল দিয়ে দিয়েছিল, পরে সিঙ্গাপুর 2টো গোল ব্যাক দিয়ে দেয়, যেটার কারণে অলরেডি ভারত এলিমিনেট হয়ে গেছে, বিকজ আর চান্স দেয় ভারতের। ভারত অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে, মানে অলরেডি এলিমিনেট হয়ে গেছে, ওটার চান্স নাই। ওটার লাস্ট 2টা ম্যাচ আছে, একটা হংকংয়ের সাথে, একটা বাংলাদেশের সাথে। আর তারপর আছে হংকং ভার্সেস বাংলাদেশের ম্যাচ নিয়ে, যেটা এক্সপেক্টেড ছিল, আইদার একটু কম এক্সপেক্টেড ছিল, বিকজ অনেক কঠিন একটা ম্যাচ, তা হংকংয়ে গিয়ে দর্শকদের সাথে, বাট
ড্র ইস বড়, অনেক বড় অ্যাচিভমেন্ট ড্র করা। রাকিব অসাধারণ একটা গোল দিয়েছে, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এবং যে পাসটা দিয়েছে তাকেও থ্যাংক ইউ। অসাধারণ একটা গোল ছিল। হামজার পাস বা যে পাস দিয়েছে আমি পুরো ম্যাচে দেখিনি, বাট আমি হ্যাঁ রাকিব গোল দিয়েছে সেটা আমি দেখেছি, কারণ আমি অত বড় স্ক্রিনে খেলা দেখি, আমি ক্লাসে আমি ল্যাপটপে বসে বসে খেলাটা দেখেছি, তো আমি অতটাও খেয়াল করি কে পাস দিয়েছে না দিয়েছে, বাট হ্যাঁ রাকিব গোল দিয়েছে সেটা আমি দেখেছি। বেচারা সিন্ডিকেটের বেচারাকে সবথেকে বেশি ট্রল করা হয়, লিটারালি সবথেকে বেশি ট্রল করা হয় বেচারাকে, বাট তাও অসাধারণ খেলেছে। আর কংগ্রেস টু কেপ বার্দে, কংগ্রেস টু আর একটা কথা বলা হয়নি, ইউরোপ কোয়ালিফিকেশান থেকে ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে, তো কংগ্রেস টু তাকে, এবং সাথে সাউথ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, কোস্টারিকা বলতেছি, মানে আইভরি কোস্ট, সেনেগাল, কেপ বার্দে, আর হচ্ছে আর কে ছিল, আর 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 আরেকটা হচ্ছে নাইট কান্ট্রিটা কে ছিল, দাঁড়া এক সেকেন্ড একটু মনে করি আমি, সাউথ আফ্রিকা। ওদেরকে আমার তরফ থেকে থ্যাংক ইউ, ওরা আজকে কংগ্রেস ওদেরকে। এখন আসি আরেকটা জিনিস কথা বলতে, শ্রীলঙ্কা অসাধারণ খেলছে এই মুহূর্তে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে, ওরা অলরেডি কোয়ালিফায়ার মতো পথে আছে, ওদের গ্রুপে থাইল্যান্ডও আছে, আরও বড় বড় দলগুলো আছে, বাট মনে হয় না বাংলাদেশ আর কোয়ালিফাই করতে পারবে, বাট হোপসো, বিকজ কেপ বার্দেও কিন্তু অনেকটা ওরকম, ওরা আগে শুরু করছে, শ্রীলঙ্কাও আগে শুরু করছে, যে কারণে ওরা সুবিধাটা পাচ্ছে। বাংলাদেশের সময় লাগবে, এত তাড়াতাড়ি লাগবে না, একটু সময় লাগবে ডেফিনেটলি, বাট ইটস ওকে, যতটাই খেলছে অসাধারণ খেলছে, খারাপ খেলেনি, একটুও খারাপ খেলেনি বাংলাদেশ, যথেষ্ট ভালো খেলছে। যদি ওই একটা যে সেকেন্ড যে সুযোগটা তারা মিস করলো, ওই সুযোগটা যদি মিস না হতো না, তাহলে কিন্তু বাংলাদেশ জিতে যেতে পারতো ম্যাচটা, বাট অসাধারণ ছিল। অ্যাটলিস্ট 2 পয়েন্ট পেলেও অনেক কিছু। এখান থেকে আস্তে আস্তে যখন ভালো খেলতেছে, বিকজ এখন কিছুটা ইমপ্রুভ হয়েছে, অ্যাটলিস্ট আগে তো তার গোল করতে পারতো না, এখন তো তাদের গোল করার মতো প্লেয়ার আছে, বাট প্রবলেম হচ্ছে ওদের একদম প্রপার নাম্বার 9 নাই। বিকজ আমার একটা কথা মনে আছে যে যখন সিন্ডিকেট আর সেম সিচুয়েশন, মানে এখন যেটা বাংলাদেশের সিচুয়েশন, সেম সিচুয়েশন ছিল হচ্ছে আর্জেন্টিনার 2014 ওয়ার্ল্ড কাপের পর থেকে। 2016 কোপা আমেরিকা ফাইনালে এত সিন্ডিকেট ছিল যে মেসি অবসর পর্যন্ত নিয়ে নিয়েছিল ওর পরে, এবং যখন মানুষ ওই সাইলেন্ট আন্দোলন করে, এবং সাইলেন্ট আন্দোলন করার পরে মেসি যখন ফিরে আসে, তিনি সবার আগে সিন্ডিকেট ভাঙেন, এবং সিন্ডিকেট ভাঙে তারপরে একের পর এক ট্রফি তিনি জিতেন। 2021 কোপা, 2022 ফিনালেসিমা, 2022 ওয়ার্ল্ড কাপ, 24 কোপা আমেরিকা, এখন সামনে আবার ফিনালেসিমাও আসতেছে। এখন এতটাই বিজি শিডিউল যে কারণে ওরা করতে পারছে না। আর ইন্ডিয়ার যে ট্রিপটা ছিল আপাতত সেটাকে অফ করেছে, বিকজ সামনে অ্যাঙ্গোলার সাথে ম্যাচ, মানে এই যে পোর্টোরিকোর সাথে কালকে ম্যাচ আছে, এরপরে দিয়ে হচ্ছে তাদের অ্যাঙ্গোলার সাথে ম্যাচ, তারপর এটা প্রবাবলি মরক্কো হতে পারে। মরক্কোর একটা সুবিধা হচ্ছে, মরক্কোর সাথে অলরেডি ব্রাজিল 2বার হারছে, তো দেখা যায় মরক্কো এবং গ্রুপ আন্ডার-20 অলরেডি 2বার হারা এসছে ওরা, তো দেখা যাক কতটা ভালো খেলতে পারে। সো এই হচ্ছে বলার মতো। তো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন প্রেস করবে। আজকে বলে চলে গেছে, গুড বাই। দেখা হচ্ছে কালকে ব্লগে। আর কালকে আমি সেম পয়সারই থাকবো, 15 তারিখ, মানে আগামীকাল 15 তারিখ এই টেবিলেই আমি বসবো এবং এখানে আমি শ্যুট করবো। তো আজকে ওটা চলে গেছে, গুড বাই।